ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ক্লাস 6-এর বা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আজকে অনুশীলনী 1.2 স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ এই চ্যাপ্টারের 3 নম্বর ভিডিওতে আমরা এই 1.2 এর যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে এখানে 7টা ম্যাথ আছে, তো এই 7টা ম্যাথে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই ম্যাথগুলো আলোচনা করার আগে প্রথমে এটার ছোট ছোট বেসিক কিছু টার্ম আছে বা ডেফিনেশন আছে, সেই বিষয়গুলো আগে জেনে নেব। তো এখানে বিভাজ্যতা সম্পর্কিত একটি সাধারণ নিয়ম যে কয়েকটি সংখ্যা আলাদাভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হলে তাদের যোগফল ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তো এটা তেমন প্রয়োজন হবে না, পরের যে বিষয়গুলো সেগুলো বেশি প্রয়োজন হবে, যে মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কি। তো মৌলিক সংখ্যা হচ্ছে এক হতে বৃহত্তর যে সকল সংখ্যা এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরেন দুইয়ের ভিতরে এক আর দুই ছাড়া আর কিছু দিয়ে কিন্তু দুই ভাগ করা যায় না, বা তিন, এক এবং তিন ছাড়া এর কিন্তু অন্য কোনো গুণনীয়ক নাই। বা পাঁচের ক্ষেত্রেও সেম, যে পাঁচের ভিতরে এক এবং পাঁচ ছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু এর গুণনীয়ক নাই। বা সাতের ক্ষেত্রেও তা সেম। তো 11 বা 13 এই সংখ্যাগুলা হচ্ছে আপনার এই এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। যেমন ধরেন যদি আমরা 4 চিন্তা করি, যদি আমরা এখানে 4-এর কথা চিন্তা করি, তো 4-এর কিন্তু গুণনীয়ক আছে, 2 গুণনীয়ক আছে 4-এর। একও যায়, 4ও, 2ও গুণনীয়ক, আবার 4ও গুণনীয়ক। তো এখানে এক ছাড়াও কিন্তু এক আর 4 ছাড়াও আর একটা গুণনীয়ক আছে কি 2। বাট এই কারণে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যা এক হতে বৃহত্তর যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তো এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 17 একটা মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 17 ছাড়া 17 অন্য কোনো গুণনীয়ক নাই। তো সেমভাবে আমার যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যায় এক ও ওই সংখ্যা ছাড়া অন্য গুণনীয়ক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। মানে মৌলিক সংখ্যা বাদ দিলে যা থাকে সবই হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন আমি যদি 1 থেকে 100 পর্যন্ত চিন্তা করি, তো 1 থেকে 100 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে সেগুলো বাদ দিলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলাই হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন ধরেন এই 4, 6, তারপরে 9, 8, 12, 14, 10, এগুলা সবই কি 15 যৌগিক সংখ্যা, কারণ এগুলাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও কিন্তু এর গুণনীয়ক আছে, এই কারণে এটাকে যৌগিক সংখ্যা বলা হয়। এরপর আছে কি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যাটা কি? যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। যেমন এটা চিন্তা করেন, যেমন 14-র ক্ষেত্রে, এই 14-র ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 14-র গুণনীয়ক আছে কি 2 এবং 7, মানে 7 দুগুণী 2 এবং 7, 7 দুগুণী 14। আবার যদি আমরা 15-র কথা চিন্তা করি, 15-র গুণনীয়ক আছে কি 3 এবং 5, 15-র গুণনীয়ক। আর তাহলে এর ভিতরে দেখেন এই 14 আর 15-র ভিতরে কমন কিন্তু কোনো গুণনীয়ক নাই এক ছাড়া। এক 14-র ভিতরেও যায়, 15-র ভিতরেও যায়, কিন্তু এই যে পরের যে গুণনীয়কগুলো 2, 7 বা এখানে 3, 5, এগুলার ভিতরে কোনোটা কিন্তু ম্যাচ করতেছে না। তো এইভাবে আরও যত সংখ্যা আছে, যেমন 121, 11, 11, তো এরকম যে সংখ্যাগুলোর ভিতরে এরকম এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, মানে সাধারণ গুণনীয়ক নাই। যেমন 14-র ভিতরে এক যায়, এই 14-র ভিতরে এক যায়, বা 15-র ভিতরে এক যায়, মানে এক হচ্ছে গুণনীয়ক 14 এবং 15। তার মানে যদি দুইটি সংখ্যা এরকম হয় বা একাধিক সংখ্যা যদি এরকম হয় যার ভিতরে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক নয়। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কমন, যে 14-র ভিতরেও থাকবে, 15-র ভিতরেও থাকবে, এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। বা যে সংখ্যাগুলো আমরা চিন্তা করব সেই সংখ্যাগুলোর ভিতরে যদি ওই দুইটার ভিতরেই বা তিনটার ভিতরেই, মানে যতগুলি সংখ্যা চিন্তা করবো প্রত্যেকটা সংখ্যার ভিতরে যদি গুণনীয়কটা অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা হবে সহমৌলিক সংখ্যা। তো এই 14 এবং 15 এর কিন্তু সহমৌলিক নয়, কারণ এর ভিতরে এক ছাড়া অন্য কোনো সংখ্যা এর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক না। তো এই তিনটা বিষয় জানলেই কিন্তু আপনার এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা করতে পারবো। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি? যার ভিতরে এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়ক নাই, সেটা হচ্ছে মৌলিক। যৌগিক সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়াও যদি অন্য কোনো গুণনীয়ক থাকে তখন সেটাকে বলা হবে কি যৌগিক সংখ্যা। এবং সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর ভিতরে
এক এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তখন সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো আমরা এই তিনটা বিষয় জানলে এই ম্যাথগুলো করতে পারবো। তো এখন আমরা প্রথম যে ম্যাথ সেটাই চলে যাই। যে প্রথম ম্যাথ কি আছে, যে 30 এবং 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করো বা মৌলিক সংখ্যাগুলো লেখো। তো মৌলিক সংখ্যার ডেফিনেশন আমরা শিখে আসছি যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলো। তো আমরা এই লাইনটাই লিখে দিব যে আমরা জানি যে সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। জাস্ট ডেফিনেশনটা লিখে দিলাম। এখন 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো, দেখেন এই 30-এর পরের যে সংখ্যা, 30 থেকে 70-এর মধ্যে 30-এর পরের সংখ্যাটা হচ্ছে 31। তো 31-এর ভিতরে কিন্তু কোনো সংখ্যা 31-এর গুণনীয়ক নাই, মানে কোনো সংখ্যা দিয়ে কিন্তু 31-কে ভাগ করা যায় না। আবার 32 মানে 31 থেকে 30-এর পরে মানে 32 থেকে 70 পর্যন্ত যত সংখ্যা আছে এর ভিতরে যত জোড় সংখ্যা আছে সবগুলোই হচ্ছে গুণনীয়ক আছে, তার মানে ওই সংখ্যাগুলো বাদ দিতে হবে। তা 31 বিজোড় সংখ্যা। তো এটা আমরা চিন্তা করলাম বা এটা চিন্তা করে দেখলাম যে এর ভিতরে 1 এবং 31 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। আবার 32 বাদ যাবে, 33ও কিন্তু বাদ যাবে, কারণ যদিও 33 বিজোড় সংখ্যা কিন্তু 3 কিন্তু 33-এর ভিতরে যায়। তো 33 বাদ, 34ও বাদ, 35ও বাদ, 5 7 35 মানে 5 যায় 7ও যায়, 5ও গুণনীয়ক 7ও গুণনীয়ক, 36ও যায় যেহেতু জোড় সংখ্যা, কিন্তু 37-এর কোনো গুণনীয়ক নাই। তো 37 একটা মৌলিক সংখ্যা। আবার 38 বাদ, 39 বাদ, 3 13 39, 40 বাদ যেহেতু জোড় সংখ্যা, 41 এর কোনো সাধারণ এর কোনো এক ছাড়া আর 41 ছাড়া এর কোনো গুণনীয়ক নাই। তো এইভাবে করে আমরা একটা একটা করে চেক করে যেতে যেতে দেখবো যে এই 70-এর আগ পর্যন্ত মানে 69 পর্যন্ত আমার এই যে এই সংখ্যাগুলা যে 43 47 53 59 61 67 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বা এর কোনো এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে করে আপনাদের পরীক্ষায় কিন্তু অন্য সংখ্যাও থাকতে পারে, যে 20 থেকে 100 পর্যন্ত বা 20 থেকে 50 পর্যন্ত। তো এইভাবে করে আপনাকে বের করতে হবে যে সংখ্যাটা থেকে যে সংখ্যাটা পর্যন্ত যেতে হবে। তো ওই সংখ্যা থেকে তারপরের সংখ্যা থেকে আপনি চিন্তা করবেন। যেমন এখানে 30 বলছে, আমি 31 থেকে চিন্তা করতেছি। আবার কোন পর্যন্ত মানে 70-এর মধ্যে, তার মানে 70-এর আগ পর্যন্ত মানে 69 পর্যন্ত। তো এইভাবে করে আমরা দেখলাম যে যে টাইপেরই ম্যাথটি আসুক এই রিলেটেড বা মৌলিক সংখ্যা বের করতে যদি বলে যে সংখ্যায় দিক, তা আমরা আশা করি পারবো। তো এখন 2 নম্বর যে ম্যাথ, সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে। সহমৌলিকের ডেফিনেশনটা কি? সহমৌলিকের ডেফিনেশন ছিল যে যার কোনো এক ছাড়া কোনো সাধারণ, এই যে দেখেন ডেফিনেশন কি ছিল, যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক যদি না থাকে তখন সেটা হবে কি সহমৌলিক সংখ্যা। তো এইটা বের করার জন্য এটা কিন্তু ডেফিনেশনে যে এখানে দেখেন আমি একটু আগে আলোচনা করে আসছি। তো এখন এই যে এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, এই 2-এর কিন্তু অনেকগুলা ম্যাথ আছে। 2-এর এখানে আপনার 4টা ম্যাথ আছে, জোড়া জোড়া সংখ্যা আছে, এগুলো সহমৌলিক কিনা সেটা আপনাকে চেক করতে হবে বা দেখতে হবে। যেমন 27 54। তো এখন 27কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে 27-এর ভিতরে কিন্তু 2 যায় না, মানে 2 থেকে স্টার্ট করব, 2 যায় না কিন্তু 3 যায়, 3 9 27। আবার 3 9-এর ভিতরে যায়, 3 3 9, তার মানে এটার হচ্ছে গুণনীয়ক হচ্ছে 3 3 3 আর 1 আর এই সংখ্যা তো থাকবেই, তার মানে 27-এর গুণনীয়ক হচ্ছে 1 3 3 3। তো এগুলা আবার 54-এর ক্ষেত্রেও সেম, যে 2 যায় 3 যায় 3 আবার 9-এর ভিতরে যায়, এইগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই। তো এখন এটার ভিতরে দেখেন কমন কোনো গুণনীয়ক আছে কিনা, যেমন 3 এখানেও আছে এখানেও আছে, তার মানে যদি একই গুণনীয়ক এই 27-এর ভিতরেও থাকে 54-এর ভিতরেও থাকে, তার মানে এটা সহমৌলিক হবে না। তো আমার বাকিগুলি কিন্তু আর চেক করার দরকার নেই, তার মানে এটা সহমৌলিক হবে না। তো এইভাবে করে আমরা পরের জোড়াটা চেক করি। যেমন 63কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 21 63, আবার 21কে 3 দিয়ে ভাগ করলে 7 3 7 21। আবার 91 বা 91কে যদি আমরা ভাগ করি, এই 2 3 4 5 6 এগুলি কোনোটাই যায় না, 7 যায়, 7 13 91। তার মানে দেখেন এই 7 কিন্তু এই 63 যেটা সেটার ভিতরেও 7 আছে, আবার 91 যেটা সেটার ভিতরেও 7 আছে, তার মানে এটা সহমৌলিক সংখ্যা নয়। যখনই কোনো কমন এক ছাড়া কোনো কমন বা সাধারণ গুণনীয়ক থাকবে না তখনই কিন্তু সেটা সহমৌলিক হবে।
তো যেমন দেখেন এই যে এই দুইটার ক্ষেত্রেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এইভাবে। উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম যে এটার ভিতরেও দেখেন এই যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এটা আপনার সাধারণ সহমৌলিক সংখ্যা নয়। আর উৎপাদকে বিশ্লেষণ করা এগুলো আশা করি আপনারা পারেন। বা উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে যে প্রথমে 2 দিয়ে ট্রাই করবো যে 2 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা। যদি বিজোড় হয় তখন তো 2 দ্বারা ভাগ করার কোনো চিন্তা করার দরকারই নাই, যেহেতু এটা হচ্ছে 189, তো এটা তো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে 2 দিয়ে আমি চিন্তা করবো না, 3 দিয়ে চিন্তা করবো। তো 3 না হলে আমি পরের সংখ্যা, পরের বিজোড় দিয়ে চিন্তা করবো, এইভাবে করে চিন্তা করে যাবো। তো 3 যেহেতু যায়, 3 63-তে 189, এইভাবে পরের আবার 63-কে 3 দিয়ে ভাগ করা, তো এইভাবে করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এগুলা বের করবো। তো এখন আমরা 4 নম্বর যে ঘ নম্বরটা দেখবো যে এখানে আছে 52 এবং 97। দেখেন 52 ভিতরে যেহেতু জোড়া সংখ্যা 2 দিয়ে চিন্তা করবো, 2 দেখেন 2 26, 52-এর ভিতরে যায় 26 বার, আবার 26-এর ভিতরে 2 যায় 13 বার, তার মানে এখানে আছে 2 2 13। আর 97 এর কিন্তু কোনো, এটা একটা মৌলিক সংখ্যা, কারণ এর কোনো গুণনীয়ক নাই। তার মানে এই 97-এর হচ্ছে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 97, তার মানে এখানে আছে 1। আর এই 52 যেটা, 52-এর ভিতরে দেখেন আছে কত 1, তার মানে 1 ছাড়া কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক নাই। তার মানে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। মানে আমরা এই 4টা করার পরে কিন্তু এই একটা পেলাম হচ্ছে সহমৌলিক, কারণ এই 52 এবং 97 এর ভিতরেই শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই বিধায় এই 52 এবং 97 হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো এখন আমরা 3 নম্বর ম্যাথ করব। 3 নম্বর ম্যাথ কি বলছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। যেমন এই যে 3 দিয়ে, এই যে 545 বা 6774, 8535, এই যে 3 দিয়ে এগুলো বিভাজ্য কিনা সেটা চেক করতে হবে। আবার 4 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা চেক করতে হবে। 6 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা চেক করতে হবে। আর 9 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা চেক করতে হবে। তো আসেন এগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে করি। তো প্রথম যে ম্যাথটা, 3 দিয়ে এই 545, এই 3 দিয়ে এটা বিভাজ্য কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য 3 দিয়ে কোন সংখ্যাগুলো বিভাজ্য সেটা আমাকে জানতে হবে। তো যে কোনো সংখ্যা সেটা যদি সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে বিভাজ্য হয়, তার মানে ওই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন এখানে আছে 545, তো আমরা 545 এই সংখ্যা অঙ্কগুলোকে আমরা পাশাপাশি লিখে যোগ করব, যে 5 যোগ 4 যোগ 5 মানে 14। তো 14 কি 3 দিয়ে বিভাজ্য? 14 কিন্তু 3 দিয়ে বিভাজ্য না, কারণ আমরা 3 4 12, 3 5 15, তার মানে এটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য না। যদি 15 হতো তাহলে 3 5 15, 3 দিয়ে বিভাজ্য হতো। তো 3 দ্বারা বিভাজ্য যদি না হয় এই যোগফলটা, তখন সেটা এই 3 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হবে না। তার মানে এই যে উত্তর হচ্ছে এই 545 3 দ্বারা বিভাজ্য নয়। তো এই সেম ভাবে আমরা পরের যে সংখ্যা 6774, এটাও আমরা সেম ভাবে এই যোগ করব, যোগ করে দেখব যে 3 দ্বারা বিভাজ্য কিনা। মানে এইভাবে আমরা এই 3 দ্বারা বিভাজ্য বললেই আমরা সেই সংখ্যাটা আমরা পাশাপাশি অঙ্কগুলো লিখে যোগ করে চেক করব যে এটা 3 দ্বারা ভাগ করা যায় কিনা বা 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন সেই সংখ্যাটা হবে, এই পুরা সংখ্যাটা হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখন এই বাকি যেগুলো আছে যে এই 3 দ্বারা, এটাও কিন্তু সেম। এখন আমরা খ নাম্বার আসি। খ নাম্বার আবার বলছে 4 দ্বারা বিভাজ্য কিনা। তো 4 দ্বারা 3 দ্বারা বিভাজ্যের যে রুলস বা যে নিয়ম, 4 দ্বারা কিন্তু নিয়মটা ভিন্ন। 4 দ্বারা ওই সংখ্যাটাই বিভাজ্য হবে যে একক ও দশক স্থানের অঙ্ক দুইটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন ধরেন এই যে এখানে আছে যে 8542, এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আপনাকে চেক করতে হবে। তো এইটা চেক করার জন্য এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 42। তো এই 42 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে হচ্ছে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। মানে একক এবং দশক অঙ্ক মিলে যদি এই 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয়, এটা হচ্ছে নিয়ম, তখন এটা বিভাজ্য হবে। যে একক ও দশক মিলে যদি বিভাজ্য হয়, অথবা যদি শূন্য থাকে, একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য থাকে। যেমন 100-র ক্ষেত্রে কি, যে 100-র ক্ষেত্রে আমরা দেখি যে 100 যদি লিখি তো এর একক আর দশক দুইটাই কিন্তু শূন্য, তার মানে এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে। তো সেম ভাবে এই যে 42 যেটা আমি পেলাম, এই 42-এর ক্ষেত্রে দেখেন এই 42 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। সেম ভাবে এই যে
2184, এখানে এই একক আর দশক মিলে হচ্ছে 84, তো এই 84 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয়, কারণ 4 একুশে 84, মানে আমরা 84কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তখন কিন্তু যে এই মানগুলো পাবো। একটা দেখায় যে 84কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এই যে কত পাবো, এই 84 এটাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে 42, তো 42কে যদি 2 দিয়ে ভাগ করি এটা পাবো হচ্ছে 21, আবার 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 7 21। এখন এইখানে কিন্তু এই অঙ্কগুলাই লিখছে যে এই 2 2 3 7 এগুলাই কিন্তু লিখছে, তার মানে এটা হচ্ছে যেহেতু এটার ভিতরে 4 আছে তার মানে এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 4 আছে বলতে যে 2 দুগুণী 4 হয়, এই কারণে এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, বা 84কে 4 দিয়ে ভাগ করলে এটা হয় 4 একুশে 84, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য। সেম ভাবে এই যে 5274, এই যে লাস্টের একক আর দশক মিলে হয় 74, এই 74 4 দ্বারা বিভাজ্য কিনা, 74 কিন্তু 4 দ্বারা বিভাজ্য না, সো এটা আপনার এই পুরা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। তো এর গ নম্বরের ক্ষেত্রে বলছে কি, গ নম্বরে বলছে যে কোন এটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করতে বলছে, যে এটা হচ্ছে 6 দ্বারা, যে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করতে হবে। তো 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য আবার নিয়মটা একটু ভিন্ন, যে 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য যদি কোনো সংখ্যা 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য হয় তখন সেই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে। তো 2 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? 2 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে যদি জোড় সংখ্যা হয় এবং অঙ্কর যদি একক স্থানীয় অঙ্কে শূন্য থাকে, যেমন এ দেখেন এই যে 84 যে এটা কিন্তু একটা জোড় সংখ্যা, তো এটা বিভাজ্য, কিন্তু জোড় সংখ্যা যদি নাও হতো, এই লাস্টে যদি শূন্য হতো তাহলেও কিন্তু এটা আপনার এটা 2 দ্বারা বিভাজ্য হতো। তো 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার দুইটা কন্ডিশন এখানে, 2 দ্বারা বিভাজ্য হতে হবে আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে এই যতগুলি অঙ্ক আছে সবগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন সেটা পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 2184, তার মানে এটাকে আমি পাশাপাশি যে যোগ করলাম পেলাম হচ্ছে 15, 15 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই যে 2184 এটা 3 দ্বারা বিভাজ্য। তো এই রুলস অনুসারে এই 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে বাকি সংখ্যাগুলো চেক করবেন। এরপরে আমরা চলে যাব ঘ নম্বরে, যে 9 দ্বারা বিভাজ্য কিনা, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 আর 9 এর ক্ষেত্রে নিয়মটা একই, যে কোনো সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন সেটা 3 দ্বারা পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আবার কোনো সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তখন সেই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 5075, এখানে 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য সংখ্যাগুলো অঙ্কগুলো যোগ করতে হবে, যে 5 যোগ 0 যোগ 7 যোগ 5 17। তো 17 কি 9 দ্বারা বিভাজ্য? 17 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না। তো 17 যেহেতু 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই পুরা যে সংখ্যা 5075 এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তো এইভাবে করে আমরা এই যে 4টা ম্যাথ এভাবে সমাধান করব, বা এইভাবে চেক করব যে 3 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা, 6 দ্বারা বিভাজ্য কিনা। আর 5 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যদি কোনো অঙ্কের কোনো সংখ্যার লাস্টে যদি 0 বা 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো এটা আপনাদের বইয়ে এই নিয়মগুলো লেখা আছে, তো বইয়ে একটু দেখবেন। আর এখন হচ্ছে তোমাদের বইয়ের যে 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বার ম্যাথটা দেখব। 4 নাম্বার ম্যাথে কি বলছে, যে নিচের এই ফাঁকা যে চিহ্নটা বা এই যে ড্যাশ দিয়ে আছে এই চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্য নিয়মটা কি? যদি সবগুলার যোগফল, কোনো সংখ্যার সবগুলার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তখন সেটা 9 দ্বারা পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে এই যে সংখ্যা আছে এই সংখ্যার একটা অঙ্ক কিন্তু মিসিং আছে, তো একটা বাদে আমি আগে যোগ করে দেখি। এই দেখেন এইটার এই মিসিংটা বাদে এই 5 4 7 2 3 এটা যোগ করে দেখলাম পেলাম হচ্ছে 21। তো 21 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না। যদি এমন হতো যে 21 9 দ্বারা বিভাজ্য হয়ে যায় তখন কিন্তু আমরা এই যে ফাঁকা জায়গা বা ড্যাশ আছে এখানে 0 দিয়ে দিতাম, কারণ 0 এটার সাথে যোগ করলে এই 21-এর তো পরিবর্তন, মানে এই মানটার তো পরিবর্তন হতো না। যদি ধরেন এখানে আমরা 18 পেতাম বা 27 পেতাম তখন কিন্তু এটা 9 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু আমরা এখানে পাইছি কত 21। তো 21 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এখানে 0 বসবে না, অন্য সংখ্যা বসবে। তো অন্য সংখ্যা বলতে আমরা 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য 18 9 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু 18-র পরের যে সংখ্যা
সেটা এখানে কাউন্ট করতে হবে, কারণ এখানে অলরেডি যে যোগফল আমার 21 চলে আসছে। তো 9 দ্বারা বিভাজ্য হয় 18-র পরের যে সংখ্যা সেটা হচ্ছে 27। তার মানে এই যোগফলটা যদি আমার 27 হতো, 21-এর পরিবর্তে যদি 27 হতো, তাহলে কিন্তু সেটা আমার 9 দ্বারা বিভাজ্য হতো। তার মানে আমার এই যে এখানে লিখতে দেখেন যে 27 ইকুয়াল হচ্ছে 3 × 7, মানে 9 দ্বারা বিভাজ্য, মানে 21 9 দ্বারা বিভাজ্য নয়। তো কিন্তু 21-এর কাছাকাছি এবং 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। তো এই কারণে অঙ্কটি হবে, মানে ফাঁকা স্থানে বসবে কত, এই 27 থেকে 21 মাইনাস করলে কত থাকে, এই 6। তো আমি এই 6 যদি আমি এখানে বসাই দিই, তখন কিন্তু এটা 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ তখন এই 6টা এটার সাথে যোগ হবে। তো 6 যোগ হওয়া মানে 21-এর সাথে 6 যোগ করলে তো 27 হয়, তখন কিন্তু এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো সেমভাবে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোও সেমভাবে চেক করতে হবে, যে ফাঁকাটা বাদেই, মানে ড্যাশ বাদে যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা যোগ করে দেখবেন যে 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, ফাঁকা স্থানে বসবে হচ্ছে 0। আর যদি 9 দ্বারা বিভাজ্য না হয়, তখন হচ্ছে এই সংখ্যার পরবর্তী কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য সেটা আপনার হিসাব করে দেন হচ্ছে ওই সংখ্যা থেকে এখানে যে যোগফল যে মানটা পাবেন সেটাকে বিয়োগ করে আপনারা এই 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করতে হবে, যে কত বসবে এখানে। তো যদি কোনোটা যদি মিলে যায়, যে 9 দ্বারা বিভাজ্য হয়ে যায় অলরেডি, তখন এইখানে জাস্ট হচ্ছে আপনারা এই যে এইখানে 0 বসাই দেবেন। তো এইভাবে করে আমরা এই ম্যাথটা করব। তো এখন এর পরের যে ম্যাথটা আছে সেটা দেখি। এইগুলো কিন্তু সব একই নিয়ম। আমরা 5 নম্বর ম্যাথটা দেখি। 5 নম্বর ম্যাথে কি বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, এই 5টা শূন্য লিখবো, প্রথম শূন্যটাকে আমরা 1 বানাই দিব। যেরকম যে 5টা শূন্য লিখবো, 5টা শূন্য লিখলাম, এখন প্রথম শূন্যটাকে আমরা 1 বানাই দেব। এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 5 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলতো, তখন এখানে আমরা কত লিখতাম, তখন হচ্ছে 5টা 9 লিখতাম। এখানে 5টা 9 লিখতাম। এই যে 5টা 9 লিখলে হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে এই 5টা শূন্য লিখলাম, প্রথম শূন্যকে আমরা 1 বানাই দিলাম। তো এখন এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে চেক করতে হবে, যে কোন এই সংখ্যাটা বিভাজ্য না হয় সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো এখন 3 অঙ্কের বিভাজ্য কিনা সেটা বের করার নিয়ম হচ্ছে সবগুলো অঙ্ক যোগ করব। তো যোগ করে আমি পেলাম হচ্ছে 1-এর সাথে যদি 0 যোগ করি, তখন তো আমরা 1ই পাবো, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তো 3 দ্বারা বিভাজ্য হতে হলে আমাকে মিনিমাম হচ্ছে 3 হতে হবে। তো এখন 1-এর কাছাকাছি এবং 1 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। তার মানে এখন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে যদি আমরা এই 3 - 1 মানে 2 যদি যোগ করি, তখন কিন্তু সেই সংখ্যাটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে যদি আমরা যদি এইখানে 2 বসাইতাম, এখানে তো 1 বসাইছি, 1 তো আমার বিভাজ্য না, তো 3 আমার প্রয়োজন। তো 3 থেকে 1 মাইনাস করলে থাকে 2। তো এখন এই শূন্যর জায়গায় যদি আমি 2 বসাইতাম, 1 আর 2 যোগ করলে পেতাম হচ্ছে 3। 3 দ্বারা বিভাজ্য। তো এই কারণে আমরা যে নির্ণয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই যে একক স্থানীয় অঙ্ক যেটা থাকবে সেটার সাথে হচ্ছে আমার কোনটা বসাইলে এই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো বা অঙ্ক পাবো, সেটার জন্য আমাকে এখানে সেই 2 যোগ করতে হবে। তার মানে এটা হচ্ছে ফাইনালি হচ্ছে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। তো এখন হচ্ছে আমরা 6 নম্বর ম্যাথটা করব। 6 নম্বর ম্যাথ হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 7টা 9, সেটা লিখলাম। এখন এটা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য 6 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে যে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। এখন এটা যেহেতু বিজোড় সংখ্যা, সো এটা 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হবে না। আর এইটা যেহেতু 9, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলে তো 2টা কন্ডিশন ফুলফিল হলো না। আমার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, 2 দ্বারাও বিভাজ্য হতে হবে। যদি 2টা কন্ডিশন ফুলফিল করে, তখনই মাত্র 6 দ্বারা বিভাজ্য হবে। তো এই কথাগুলো এখানে লিখছে যে আমরা জানি কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়। এখন এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 63। তো 63 মানে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করতেছি। 63 যেহেতু যা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এত এর একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা বা শূন্য না, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য নয়। তো সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলেও 2 দ্বারা বিভাজ্য না হয়,
তা 6 দ্বারা বিভাজ্য নয়। এখন বলছে কোন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এখন আমার 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করতে হবে। এখন যেহেতু এই যে 7টা 9 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি থেকে 3 যদি আমি বিয়োগ করি, 3 যদি বিয়োগ করি তখন এই 7 অঙ্কের 3 দ্বারা বিভাজ্য হবে। যে এখানে যে 7টা 9 আছে, এখানে এই যে যোগফল আমি 63 পাইছি, 63 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই 63 থেকে যদি আমি 3 মাইনাস করি তখন পাবো যে সংখ্যা মানে 60 পাবো, সেটাও কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে। আবার আমার লাভটা কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, আবার 60 কিন্তু যেহেতু জোড় সংখ্যা, তার মানে 60 2 দ্বারাও বিভাজ্য হবে। তার মানে তখন আমার কন্ডিশনটা ফুলফিল হবে। আরেকটি বৃহত্তম সংখ্যা পাওয়া যায়, এই যে প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে, আমি 3 যদি বিয়োগ করি তখন কিন্তু এই যে এইটা পাবো। তো প্রাপ্ত সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক এখন আছে কত, 6, যা একটি জোড় সংখ্যা। তো যেহেতু জোড় সংখ্যা, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটি একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তা 6 দ্বারাও বিভাজ্য হবে। দুইটা কন্ডিশন ফুলফিল করবে। আর আমি এখানে যেটা বলছি যে 63-র ক্ষেত্রে যেটা বলছি যে 63 থেকে 3 মাইনাস, এটা হবে না। 63 থেকে না, এটা তো আমি চেক করছি অলরেডি। এটা হবে আমি এই যে পুরা যে সংখ্যা, সবগুলো অঙ্ক মিলে যে বৃহত্তম অঙ্ক মিলে যে সংখ্যা, সেটা থেকে 3 মাইনাস করে আমার এই সংখ্যাটা চেক করতে হবে। তো পুরো সংখ্যা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তো পুরো সংখ্যা থেকে 3 যদি আমি মাইনাস করি তখনও কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্যই হবে। তো 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এটা আপনার, যেহেতু 2 আর 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা, সুতরাং এটা হচ্ছে আমার 6 দ্বারা বিভাজ্য হবে। এই যে পুরো যে সংখ্যাটা আমি পেলাম, এটা হচ্ছে আমার 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখন এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথ সেটা করব। তো এখানে দেখেন যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তো এইখানে যে অঙ্কগুলো আছে, এটা দ্বারা বৃহত্তম সংখ্যা মানে কি, আমি বড় অঙ্ক থেকে সাজিয়ে নিচের দিকে যাব। তো এখন এইখানে বড় আছে কত, এই যে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 7, তারপর হচ্ছে 7-এর পরে 5, 5-এর পরে 3, 2, 0, এইভাবে বড় অনুসারে সাজালাম। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তো এখন এইখানে একক আর দশক মিলে এখানে আছে 20। যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা, এই পুরা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। আবার বলছে কি যে 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে বলতে। তো 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য, মানে 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে আমার লাস্টে 0 থাকবে অথবা 5 থাকবে। তো এখন আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো একক স্থানে এখানে আছে কত, 0। তো 0 যেহেতু আছে, তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তার মানে আমার এই যে অঙ্কগুলোকে বৃহত্তম অনুসারে সাজালে সেটা 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য হয়। তো এই চ্যাপ্টারের এই যে অনুশীলনী 1.2 এই যে সবগুলো ম্যাথই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকে এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো তারপরও আমি এই বুঝাই দেওয়ার পরও তোমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাথ বাসায় নিজেদের প্র্যাকটিস করতে হবে। কারণ আমি এই বুঝাই দিলাম আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে, বাদ বাকি তোমরা এই যারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, যত বেশি তোমরা বাসায় প্র্যাকটিস করবা তত বেশি এই ম্যাথগুলা তোমরা নিজেরা শিখতে পারবা। বা সিমিলার টাইপের ম্যাথ যখন আসবে তখন তোমরা আটকাবা না। কারণ একটা ম্যাথ যদি তোমরা নিজেরাও বাসায় প্র্যাকটিস করো বা সিমিলার নিয়মের ম্যাথগুলো যদি নিজেরা বাসায় প্র্যাকটিস করো, তখন কিন্তু পরীক্ষায় যদি ওই অঙ্কগুলো ঘুরাই দেয় বা সংখ্যা চেঞ্জ করে দেয়, তখনও কিন্তু তোমরা সেই ম্যাথটা পারবা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকে হচ্ছে আমার অনুশীলনী যে 1 বা অধ্যায় 1-এর হচ্ছে 3 নম্বর ভিডিও গেল। তো এর পরবর্তীতে আমরা পরের অনুশীলনী যে অনুশীলনী 1.3 নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, তোমরা চাইলে সেখানেও এঙ্গেজ হয়ে থাকতে পারো। আর যারা নতুন ভিউয়ার আছো, যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখতেছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমার এখানে তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বই আছে, গণিত বইয়ের 1 থেকে যে 8টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় ডিটেলস আলোচনা আসবে। মানে প্রত্যেকটা অধ্যায়ের সবগুলা ম্যাথে আমি সমাধান করে দিব, এবং তোমাদের যে আরও অতিরিক্ত যে ম্যাথগুলো করার প্রয়োজন সেগুলোও কিন্তু আমি সমাধান করে দিব।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।